মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক। 5টি সমঝোতা স্মারক সই, বিনিয়োগের আহ্বান। লুটের অস্ত্র উদ্ধার না হলে নির্বাচন ঘিরে বড় ধরনের ঝুঁকি তৈরির শঙ্কা। পুরস্কারের ঘোষণায় ফলাফল পাওয়া নিয়ে সন্দেহ, প্রয়োজনে সেনা অভিযানের পরামর্শ। জুলাই ঘোষণাপত্র নিয়ে সন্তুষ্ট নয় এনসিপি। পরামর্শ না নিয়ে একটি দলের রাজনৈতিক ভাষ্য মেনে তৈরির অভিযোগ। বাস্তবায়ন প্রক্রিয়া অমীমাংসিত রাখার ক্ষোভ। ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম তৈরির বিতরণ শুরু, ভোটার তালিকার প্রকাশ। সমস্যা সমাধানের প্রতিশ্রুতি প্রত্যাশীদের, পরিবেশ নেই শঙ্কা দেখছেন না রিটার্নিং কর্মকর্তা। এবং মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি। হতাহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের মানববন্ধন। শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধের আহ্বান। সময় সংবাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। আগামী মধ্য ফেব্রুয়ারিতে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর সহায়তা চান ডক্টর ইউনূস। বাংলাদেশে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। বৈঠকে প্রতিরক্ষার সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ সহ 5টি সমঝোতা স্মারক সই হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের দ্বিপাক্ষিক বৈঠক মঙ্গলবার স্থানীয় সময় সকাল 10টার দিকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী বৈঠকে অংশ নেন উভয় দেশের উপদেষ্টা, মন্ত্রী, কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধিরা। ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে উচ্চশিক্ষা সহায়তা, কূটনৈতিক প্রশিক্ষণ বিষয়ে 3টি বিনিময় নোট এবং প্রতিরক্ষা সহায়তা, প্রাকৃতিক গ্যাস সরবরাহ, হালাল ইকোনমি সহায়তা ও অন্যান্য ব্যবসা সহযোগিতা বিষয়ক 5টি সমঝোতা স্মারক সই হয়। এতে স্বাক্ষর করেন উভয় দেশের প্রতিনিধিরা। দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। এ সময় আনোয়ার ইব্রাহিম বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র উল্লেখ করে সহায়তার আশ্বাস দেন। আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি বাংলাদেশ নির্বাচনের জন্য প্রস্তুত জানিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার সহযোগিতা কামনা করেন। বলেন, নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাভাবিক গতিতে ফিরে যাবে। We restored the economy. We restored institutions to function within just about a year. So now we are ready for elections. So we'll be holding our election in coming February, middle of February, to elect a new government so that we can go to normal running of the country. So there we need lots of support and we are looking forward to Malaysia's support. Always we bank to them. রোহিঙ্গা বাংলাদেশের জন্য বিশাল সংকট উল্লেখ করে মিয়ানমারের প্রত্যাবাসনে মালয়েশিয়ার পাশাপাশি আসিয়ানভুক্ত দেশগুলোকেও পাশে চান ডক্টর ইউনূস। You have just mentioned about Rohingyas. This is a big problem for us. We are seeking help from Malaysia, particularly as a chair of the ASEAN group of countries. So we need all the help we can get. বিনিয়োগে লাভের সুযোগ রয়েছে জানিয়ে দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, বাংলাদেশের মানব সম্পদ কাজে লাগিয়ে বিশ্ববাজারে মালয়েশিয়ার পণ্য ছড়িয়ে দিতে পারবেন। Malaysia is a good friend. We are looking for investment from Malaysia, and that's what we've been discussing. We are open for business. Bangladesh has a tremendous opportunity. It has its own human resources that we can offer, and also technology that we can offer in Bangladesh, so that you can invest in Bangladesh and sell your product to the rest of the world. So this is one we're hoping will get close relationship in the financial and investments issues in Bangladesh, widening up their opportunities so that we build an economy which will be sustainable, which will be high growth economy. মঙ্গলবার স্থানীয় সময় সকাল 9টার দিকে প্রধান উপদেষ্টা পৌঁছান পারদানা পুত্রা ভবনে। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান। নাজমুস সালেহী, সময় সংবাদ।
নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পুরোপুরি সন্তুষ্ট নন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। এখনও জুলাই অভ্যুত্থানের সময় পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে লুট হওয়া প্রায় ১,৫০০ অস্ত্র উদ্ধার করতে পারেনি সরকার। ভোটের আগেই লুট হওয়া সহ অবৈধ সব অস্ত্র উদ্ধারে সক্রিয় থাকার দাবি পুলিশের। বিশ্লেষকরা মনে করেন পুরস্কারের ঘোষণা দিয়ে অস্ত্র উদ্ধার সম্ভব নয়, প্রয়োজন সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান। মুরসালিন হক জুনায়েদের রিপোর্টে বিস্তারিত। যতটা আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়তো আমরা কাঙ্ক্ষিত পৌঁছতে পারি নাই। আগামী ফেব্রুয়ারিতে ভোটের ঘোষণার পরও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখনো পুরোপুরি সন্তুষ্ট নন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো অবৈধ অস্ত্র উদ্ধার করে যাচ্ছি, যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব। ৫ আগস্টের আগে পরে থানা ও ফাঁড়ি মিলে পুলিশের মোট ৫৭৪টি স্থাপনায় হামলা ও লুটপাট হয়। খোয়া যায় রাষ্ট্রের ৫,৫০০-এর বেশি অস্ত্র এবং ৬.৫ লাখ রাউন্ডের বেশি গোলাবারুদ। গেল সেপ্টেম্বরে শুরু হওয়া অভিযানে ফেরত আসে ৪,০০০-এর বেশি অস্ত্র এবং প্রায় ৪ লাখ রাউন্ড গোলাবারুদ। তবে এখনও উদ্ধার হয়নি প্রায় ১,৫০০ আগ্নেয়াস্ত্র। জুলাই আগস্টের সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় ১৯০০-র কাছাকাছি অস্ত্র লুট হয়েছিল বিভিন্ন থানা এবং পুলিশের স্থাপনা থেকে। তার মধ্যে ১২০০ বা তার একটু অধিক ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। আমরা আশা করি নির্বাচনের আগে একটা সুন্দর এবং সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি পূর্ব শর্ত সেগুলো আমরা পুরোপুরি পূরণ করতে সক্ষম হব। বিশ্লেষকরা বলছেন নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্র উদ্ধার করতে না পারলে শান্তিপূর্ণ ভোট গ্রহণে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এই অস্ত্রগুলো তো যারা অপরাধপ্রবণ ব্যক্তি কিংবা যে সমস্ত মানুষ এই অস্ত্রগুলোকে পুঁজি করে নানা ধরনের অস্থিরতা সৃষ্টি করা, অপরাধ কাজে এই অস্ত্রগুলোকে ভাড়া দেওয়া, এই ধরনের মানুষের হাতেই অস্ত্রগুলো আছে। এই বিষয়টিকে টার্গেট করে অভিযান পরিচালনা সেনাবাহিনীকে এককভাবে দায়িত্ব দেওয়া উচিত। অস্ত্র উদ্ধারে পুরস্কারের ঘোষণা পুলিশের কাছে ইতিবাচক মনে হলেও এমন উদ্যোগ কাজে আসবে না বলে মত অপরাধ বিশেষজ্ঞের। এটা তো অবশ্যই একটা ইতিবাচক একটা ঘোষণা আমরা মনে করি, কারণ এর ফলে হয়তো অনেকেই যাদের এই সংক্রান্ত তথ্য আছে তারা এগুলো পুলিশের নিকট তারা শেয়ার করবেন এবং আমরা এই সংক্রান্ত তথ্যগুলো পেলে এইসব অস্ত্র উদ্ধারে আমাদের জন্য সহায়ক হবে। 1 বছর পরে পুরস্কারের ঘোষণা খুব একটা বেশি কাজে দিবে না, তবে এটি একটি কৌশল। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অস্ত্রগুলো যাদের হাতে আছে বলে আমরা অনুমান করছি, সেটা যত অর্থই হোক তারা সেই পুরস্কারে সাড়া দিবে না। জাতীয় নির্বাচনের আগে সব ধরনের অস্ত্র উদ্ধারের আশা পুলিশ বিভাগের। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে অন্তর্বর্তী সরকার পরামর্শ নেয়নি বলে অভিযোগ করেছে অভ্যুত্থানকারী তরুণদের দল এনসিপি। নেতারা বলছেন একটি দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে তৈরি করা হয়েছে ঘোষণাপত্র। বাস্তবায়ন প্রক্রিয়া অমীমাংসিত রাখা সংস্কার নিয়ে সরকারের ঐক্যমত্য তৈরির প্রচেষ্টার সঙ্গেও সাংঘর্ষিক। সরকারের সার্বিক কর্মকাণ্ডে নির্বাচনকে মুখ্য করে তোলা হচ্ছে বলেও মনে করেন এনসিপি নেতারা। হাসান ওয়ালির রিপোর্ট। রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানকে সাংবিধানিক স্বীকৃতি দিয়ে জুলাই ঘোষণাপত্রের দাবি তোলেন অভ্যুত্থানকারীরা। সোচ্চার হয় আন্দোলনের তরুণ নায়কদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। অভ্যুত্থানের পক্ষের সব শক্তির দাবির পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যা নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় এনসিপি। শাপলা পিলখানা হত্যাকাণ্ডের মতো গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণাপত্রে না থাকায় ক্ষুব্ধ দলটি। একই সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া সংসদের উপর ছাড়তে রাজি নয় এনসিপি। সরকারের সার্বিক কর্মকাণ্ডকে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পাশ কাটিয়ে নির্বাচনকে মুখ্য করে তোলার প্রক্রিয়া হিসেবে দেখছেন এনসিপির এই নেতা। বাংলাদেশে আগেও গণঅভ্যুত্থান হয়েছে, ওই অভ্যুত্থানের চুক্তিপত্র যেহেতু ভঙ্গ হয়েছে, এইখানে আবার চুক্তিপত্র হচ্ছে। স্বভাবতই আমাদের পূর্বতন মেমোরিগুলো ফেরত আসছে এবং আমরা কিন্তু এক ধরনের আশঙ্কার মধ্যে আছি। একটা সময় ছিল গণঅভ্যুত্থানের স্পিরিটটাই আমাদের কাছে মূল লক্ষ্য ছিল। পরবর্তীতে আমরা দেখেছি যে নির্বাচনকে মুখ্য করে তোলার একটা প্রক্রিয়া, এবং সেটার মধ্য দিয়ে বাংলাদেশটা তো প্রায় 7-8 মাস ধরে এই আলাপ আলোচনার মধ্য দিয়ে গিয়েছে। দলটির সদস্য সচিব আখতার হোসেনের অভিযোগ, ঘোষণাপত্র চূড়ান্ত করতে পরামর্শ নেয়নি সরকার। একটি দলের রাজনৈতিক ভাষ্যের অনুকরণে তৈরি হয়েছে ঘোষণাপত্র। কয়েকবারই তাদের সঙ্গে খসড়া ড্রাফট সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু যখন একেবারে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করার সময় আসে তার আগের কয়েকদিন আমাদের সঙ্গে একেবারেই কোনো যোগাযোগ করা হয়নি। একটা দলের
রাজনৈতিক ভাষ্যের অনুকরণে এই জিনিসটা তৈরি করা হয়েছে। সংস্কারকে কিভাবে বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। সেই ফোরামের প্রধান কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার তিনি নিজেই আর একটা ফোরামে গিয়ে কিভাবে সংবিধানের মধ্যে এটা প্রযুক্ত হবে সেই ব্যাপারে যখন একটা ক্লিয়ার কাট ডিসিশন তিনি জানিয়ে দেন, তখন কিন্তু এটা একটা কন্ট্রাডিকশন তৈরি করে। জুলাই ঘোষণাপত্রের 28টি পয়েন্টে আন্দোলনকারীদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতির পাশাপাশি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আইনি সুরক্ষার। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়েছে। সকাল 10টা থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হয়। এছাড়া 18টি আবাসিক হলে সংশ্লিষ্ট হলের মনোনয়ন ফর্ম বিক্রি করা হচ্ছে। এবার ফর্মের মূল্য 300 টাকা। আগামী 19 আগস্ট মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। একজন প্রার্থী সর্বোচ্চ 5 জন সমর্থককে সঙ্গে নিয়ে ফর্ম তুলতে পারছেন। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন বলেছেন, যাচাই বাছাইয়ের পরও ভোটার ও প্রার্থী তালিকায় বহিষ্কৃত ও মামলার আসামি থাকলে বাদ দেয়া হবে। এটা আমার প্রত্যাশা যে একটি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক জ্ঞান চর্চার কেন্দ্র এবং নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার যে প্রত্যয় আছে, সেই প্রত্যয় নিয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে সদস্যপদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করছি। নির্বাচনের মাধ্যমে স্টুডেন্টরা চায় যে তাদের একটা প্রতিনিধি নির্বাচিত হোক, এই প্রতিনিধিগুলো তাদের জন্য কাজ করুক। সব মিটিং থেকে একটা জিনিস আমরা স্পষ্ট বার্তা পেয়েছি যে সবাই ইলেকশন চায়। ভবিষ্যৎ কি হবে সেটা কেউ জানে না, কিন্তু আমরা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ বিদ্যমান, সবাই আগ্রহী ডাকসু নির্বাচন হোক। তথ্য প্রমাণ থাকে যে হ্যাঁ সে অপরাধী, আমরা তাকে ভোটের আগ পর্যন্ত বাদ দেওয়ার জন্য আমরা অলরেডি নোটিশ করেছি। এটা চলমান থাকবে, অসুবিধা নেই। এই মুহূর্তে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু পাশাপাশি হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ কিন্তু 2 ঘন্টা আগে অর্থাৎ 10টায় শুরু হয়েছে। এখনও পর্যন্ত চলছে, বিকেল 4টা পর্যন্ত এই ফর্ম বিতরণ চলবে। কেন্দ্রীয় সংসদে অর্থাৎ ডাকসুর প্রার্থীরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের যে কার্যালয় রয়েছে সেখান থেকে ফর্মটি সংগ্রহ করবেন। পাশাপাশি হল সংসদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই প্রার্থীরা কিন্তু তাদের সংশ্লিষ্ট 18টি যে আবাসিক হল রয়েছে সেই হল থেকে ফর্মটি সংগ্রহ করবেন। এবং যদি বলতে চাই, গতকাল কিন্তু ডাকসু পাশাপাশি হল সংসদ নির্বাচনের চূড়ান্ত যে ভোটার তালিকা সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে এবং এই তালিকায় খসড়া ভোটার তালিকা থেকে যারা ছিলেন তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে তথ্য প্রমাণ সাপেক্ষে আসলে সেখান থেকে অনেকের ভোটার তালিকা বাতিল করা হয়। তারপরও আজকে আমরা কথা বলেছি প্রধান রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন অধ্যাপক ডক্টর জসিমউদ্দিন আহমেদ, তিনি বলেছেন কেউ যদি কোনো মামলার আসামি হয়, পাশাপাশি কারো বিরুদ্ধে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারের আদেশ থাকে, সেক্ষেত্রে যে কোনো সময় তথ্য প্রমাণ পেলে কিন্তু তারা যে কোনো প্রার্থিতা পাশাপাশি ভোটারের যে অধিকার তার বা ভোটার হওয়ার তালিকায় যে তার নাম সেটি কিন্তু বাদ পড়বে যদি তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো প্রমাণিত হয়। পাশাপাশি আরেকটি বিষয় নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম যে ডাকসুর পরিবেশ পাশাপাশি কোনো ধরনের শঙ্কা আছে কিনা। তো এই প্রশ্নে বিশ্ববিদ্যালয়ের চিফ রিটার্নিং অফিসার যে নির্বাচনে তিনি বলেছেন যে এখন পর্যন্ত তারা সুষ্ঠু পরিবেশ দেখছেন, পাশাপাশি সবগুলো ছাত্র সংগঠনই আসলে ডাকসুর ব্যাপারে ইতিবাচক। সেই ক্ষেত্রে তারা কোনো ধরনের আশঙ্কা বা শঙ্কার বিষয়টি যেটি রয়েছে সেটি তারা দেখছেন না, তারা বলছেন যে সুষ্ঠু পরিবেশ রয়েছে। পাশাপাশি তারা বলছেন যে এবার 6 বছর পর ডাকসু নির্বাচন হয়, নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আমেজ রয়েছে, পাশাপাশি তাদের একটি বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান এটি। সেক্ষেত্রে তাদের পক্ষ থেকেও যথেষ্ট সহযোগিতা পাওয়া যাচ্ছে বা তারা সাড়া দিচ্ছেন, এমনটি কিন্তু চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন। সব মিলিয়ে তিনি একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে প্রত্যাশা করছেন। আর যারা ফর্ম তুলছেন অর্থাৎ যারা প্রার্থী হচ্ছেন তারাও কিন্তু নানা ধরনের প্রতিশ্রুতি দিয়ে বলছেন যে শিক্ষার্থীদের অধিকার আদায়ে তারা নির্বাচিত হলে কাজ করবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে ডাকসুর মনোনয়ন ফর্ম বিতরণের যে সর্বশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সামনে থেকে।
মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় সুষ্ঠু তদন্ত বিচার সহ ৮ দফা দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেছেন হতাহত শিক্ষার্থীদের অভিভাবকরা। সরকার ও শিক্ষা প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন তারা। এদিকে শিক্ষার্থীদের এখনও কাউন্সেলিং করছে প্রতিষ্ঠান। সন্তান হারানোর বিচার দাবিতে মাইলস্টোন স্কুলের গেটের সামনে জড়ো হয়ে স্লোগান দেন বিমান দুর্ঘটনার শিকার পরিবারের স্বজনরা। সেই দুঃসহ স্মৃতি মনে করে আবেগপ্রবণ হয়ে পড়েন অনেক অভিভাবক। আমাদের বাচ্চাগুলা যে এত কষ্ট করে মারা গেল। মঙ্গলবার সকাল 7টা থেকে নিহতদের পরিবার ও স্বজনরা উত্তরার দিয়াবাড়িতে স্কুলের সামনে ৮ দফা দাবি নিয়ে মানববন্ধন করেন। এ সময় ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা, শিক্ষা প্রতিষ্ঠানের কোচিং বাণিজ্য বন্ধ করা এবং রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠান স্থানান্তর সহ নানা দাবি তুলে ধরেন। বাংলাদেশে মাইলস্টোন সহ সারা বাংলাদেশে শিক্ষার নামে যে কোচিং ব্যবসা হচ্ছে, আইন করে এই কোচিং ব্যবসা বন্ধ করতে হবে। থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিভাবকরা। আমি তাদের জন্য বিচার চাইতে আসছি যে আমার ভাই বোন কেন মারা গেল, কারণ আমাদের কোচিং এর জন্য ওরা মারা গেছে। নিজের সামনে জুনিয়রদেরকে পুরার যে কষ্টটা, ওটা আসলে বলায় ভাষায় প্রকাশ করা। সে অস্বীকার করে যে কোচিং বাণিজ্য নাই, শিক্ষার নামে কেন ব্যবসা করে। আপনারা কি নিশ্চিত করেছেন, কি নিশ্চিত করে আপনি প্রতিষ্ঠান খুলে দিয়েছেন? এদিকে কোচিং ইস্যুতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতার দাবি, শিক্ষা অধিদপ্তরের নিয়ম মেনেই বাড়তি ক্লাস পরিচালনা করেন তারা। মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা পলিসি আছে, কোনো অভিভাবক যদি তার বাচ্চাকে এক্সট্রা ক্লাস করাতে চায় তাহলে একটা নিয়ম আছে। অভিভাবকরা আবেদন করেছে, আবেদনের প্রেক্ষিতে বোধ হয় 10টা কি 12টা ছেলে এক্সট্রা ক্লাসের জন্য ছিল। দুর্ভাগ্যবশত সেদিন দুর্ঘটনাটা ঘটে। 21 জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের হায়দার আলী ভবনে বিধ্বস্ত হয় যুদ্ধবিমান। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম সহ নিহত হন 34 জন। তাদের মধ্যে 27 জনই শিক্ষার্থী। দগ্ধ অনেকেই এখন রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। উম্মেহানি, সময় সংবাদ, ঢাকা। অস্ত্রোপচার শেষে বাড়ি ফিরেছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। বেলা 11টার দিকে আমিরকে সংবর্ধনা জানাতে হাসপাতালের সামনে জড়ো হন নেতাকর্মীরা। ডাক্তার শফিকুর রহমান পুরোপুরি সুস্থ আছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন 2 সপ্তাহ বিশ্রামের পর জনসম্মুখে সক্রিয় হবেন আমির। আমির এখন কোনো একজন দলের ভিতরে সীমাবদ্ধ ব্যক্তি নন। পুরা জাতি ওনাকে রেসপেক্ট করে, পুরা জাতি ওনার উপর আস্থা রাখে। পুরা জাতি আগামী বাংলাদেশ পরিবর্তন এবং নেতৃত্বে ক্ষেত্রে ওনাকে একজন অপরিহার্য নেতা মনে করে। ওনার সেখানে আরও 2 সপ্তাহ রুটিন মাফিক ওনার রেস্ট প্রয়োজন হবে। মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। সকালে এ মামলায় হাজির করা হয় শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ এবং 3 কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে। এ মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ অপর 4 আসামি এখনও পলাতক রয়েছেন। গতকাল এ মামলায় সাক্ষ্য দিয়েছেন শহীদ আনাসের বাবা। এদিকে 2013 সালের 5 মে হেফাজতের সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 4 জন ও সাভারে ইয়ামিন হত্যা মামলায় নায়েক সোহেল, জাকির হোসেন ওরফে মামা জাকির সহ 5 জনকে আনা হয়েছে ট্রাইব্যুনালে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা সম্পদের একাংশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব সম্পদ বিক্রি করে তার দায় দেনা পরিশোধ করা হবে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, সাইফুজ্জামানের মালিকানাধীন 6টি আবাসন কোম্পানি দেশটির প্রশাসনিক প্রক্রিয়ায় চলে গেছে। যুক্তরাজ্যের এমপি ও সাবেক ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিককে ঘিরে চলমান দুর্নীতির অনুসন্ধান শুরুর পর সাইফুজ্জামানের সম্পদের বিষয়টি সামনে আসে। দেশটিতে তার 3 শতাধিক প্রপার্টি রয়েছে। অভিযোগ আছে ব্রিটেনে অর্থ পাচার ও এসব সম্পদ করেছেন তিনি।
বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি গত জুনে সাইফুজ্জামানের বেশ কিছু সম্পদ জব্দ করে। নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আয়োজনে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা বিভিন্ন পদ পদবি সংগঠন করতেন, তাহলে নিশ্চয়ই করা পরিষ্কার। আজকে বিএনপির কোনো প্রোগ্রাম এত ছোটখাটো দিনের মধ্যে কখনো মানা আসছে। আপনার রান করেন খুশি হন, তাতে আমার কি আসে না, এটা আমি সত্যি কথা বললাম। আপনার একটু মনোযোগ হবে, পথের সাথে দেখতে ক্ষতি করে পথের পিছনে পথ তার পথে মানুষকে যখন তার যথেষ্ট পথে থেকে জনগণের মাছ করতে পারছে, কেউ কিন্তু না জল খায়, আর যারা না জল হয় তারা বেশি টিকে না। আমার মতো আসে, আমার মতো না। তো জাহিদ ভাই তো সব কথা বলে চলছে, আমার বলে কিছু বলার নাই। আমরা অত্যন্ত আশাবাদী, 17 বছর আন্দোলন করতে করতে অনেকটা ক্লান্ত করতে, কিন্তু যে আসে আমরা আন্দোলন করলাম, এবার সুস্থ আবার নির্বাচনের জন্য হয়তো একটা তারিখ করবে, হয়তো প্রধান উপদেষ্টা জাতির সামনে ওয়াদা করছে। আমি মনে করি না প্রধান উপদেষ্টার সদ ইচ্ছাই যথেষ্ট। আমরা সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর নয়াপল্টন থেকে। সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জিস আলমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মামলার আবেদন করা হয়েছে। সকালে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানির এই মামলাটি দায়ের করেন বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজ। তিনি বলেন, অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি দায়ের করা হয়েছে। শুনানির পর সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্রে লুট হয়ে গেছে পাথর, সেই খবর জানাতে এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর এলাকার, যেই সাদা পাথর পুরো দেশ বিদেশে বিখ্যাত একটি পর্যটন কেন্দ্র। সেই সাদা পাথরের এখন আর কোনো পাথর নেই। আপনি দেখতে পাচ্ছেন আমার ডানে বায়ে পিছনে যেই এলাকা দেখা যাচ্ছে, পুরো এলাকা জুড়েই গর্ত খুঁড়ে যে পাথরগুলো এখানে ছিল, উপরে পাথর নিয়ে শেষ পর্যন্ত নিচের পাথরগুলো নিয়ে গিয়েছে। গত মাসের 19 তারিখ এবং এই মাসের প্রথম দিকে দুটি ঢল নেমেছিল এবং বলা যায় দীর্ঘদিন পর পর একটি ঢল নামে। সেই ঢলের সাথে ভারত থেকে সাদা পাথর নেমে আসে এবং এই সাদা পাথর দেখার জন্য দূর দূরান্ত থেকে এই এলাকার মানুষজন জড়ো হন। কিন্তু গত 1 বছর ধরে এই পরিস্থিতির কিন্তু আর নেই। এখন এই সাদা পাথর পর্যটন কেন্দ্রের 4 ভাগের 3 ভাগই পাথর চলে গেছে। বিভিন্ন যারা লুটপাট করেছে, লুটতরাজ করেছে, তাদের কাছে চলে গেছে, তারা বিক্রি করে দিয়েছে এবং কিছু অংশ, নদীর কিছু অংশ, সামান্য কিছু অংশ রয়েছে সাদা পাথর, সেই এলাকায় পর্যটকরা আসছে এবং পর্যটকের সংখ্যা অনেকটাই কমে গেছে। এখানে যারা পর্যটক সংশ্লিষ্ট ব্যক্তিরা আছে তারা জানিয়েছেন যে 4 ভাগের 3 ভাগ পর্যটকে কমে গিয়েছে। কারণ হচ্ছে গিয়ে সিলেট অঞ্চলের সবচাইতে সুন্দর একটি পর্যটন কেন্দ্র ছিল এই সাদা পাথর পর্যটন কেন্দ্র। 7টি ভারতের মেঘালয়ের 7টি পাহাড়ের সেই ঝর্ণা নেমে আসা স্বচ্ছ পানির সাথে সাদা পাথরের মিতালির সেই অংশটি অনেকেই খুব মিস করবে। কারণ হচ্ছে গিয়ে এখন আর সাদা পাথরের পরিবর্তে একেবারে সব
বিরান ভূমিতে পরিণত হয়েছে। সবকিছু মিলে বলা যায় যে এই এলাকার সাদা পাথর পর্যটন কেন্দ্র এখন আর সাদা পাথর নেই, ধুধু বালুকাময় হয়ে গিয়েছে এবং এই জন্য প্রশাসনকে দায়ী করছে স্থানীয় যারা আছেন, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি যারা আছেন, তারাই বলছেন প্রশাসনের পক্ষ থেকে জোরালো কোনো পদক্ষেপ না হওয়ার কারণেই আজকের এই পরিণতি হয়েছে সাদা পাথর পর্যটন কেন্দ্রে। মোটামুটি এ ছিল সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটপাট করে যে ধ্বংস করে ফেলেছে তার সবশেষ খবর। সিলেটের সাদা পাথর থেকে আমরা সরাসরি যুক্ত ছিলাম। দেখে নেব আজকের বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 62, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 59%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 51, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। রাজশাহী বিভাগে বায়ুমান 133, যা সহনীয়, আর্দ্রতা 75। সিলেট বিভাগে বায়ুর মান 69, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 82%। খুলনা বিভাগের বায়ুমান 68, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 63। বরিশাল বিভাগে বায়ুর মান 60, এটিও সন্তোষজনক, আর্দ্রতা 59। রংপুর বিভাগের বায়ুমান 120, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 61। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 84, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 73%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 51 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 133। এবার বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও দড়ি স্থলবন্দর দিয়ে আমদানিতে হঠাৎ নিষেধাজ্ঞা আরোপ করল ভারত। এখন থেকে এসব পণ্য কেবল মহারাষ্ট্রের নভসেবা সমুদ্র বন্দর দিয়েই যাবে বলে জানিয়েছে দেশটি। স্থানীয় সময় সোমবার হঠাৎ ভারত সরকার ঘোষণা দিল বাংলাদেশ থেকে পাটজাত পণ্য ও দড়ি স্থলবন্দর পথে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড DGFT এক বিবৃতিতে জানায়, এসব পণ্য এখন থেকে শুধুমাত্র মহারাষ্ট্রের নভসেবা সমুদ্র বন্দর দিয়েই আমদানি হবে। নিষিদ্ধ পণ্যের তালিকায় রয়েছে ব্লিচড ও আনব্লিচড বোনা পাট কাপড়, পাটের সুতা, দড়ি ও রশি, পাটের বস্তা ও ব্যাগ। এর আগে জুন মাসে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, যেখানে পাটজাত পণ্য স্থলবন্দর দিয়ে আসার পথ বন্ধ করে সমুদ্র বন্দর দিয়ে আমদানির নিয়ম চালু করা হয়। 2023-24 অর্থ বছরে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল $12.9 বিলিয়ন, ভারতের রপ্তানি ছিল প্রায় $11.46 বিলিয়ন আর আমদানি ছিল $2 বিলিয়ন। এর আগেও ভারত সরকার এপ্রিল থেকে বাংলাদেশের কিছু পণ্য নিয়ে বিধিনিষেধ আরোপ করেছিল, প্রত্যাহার করা হয় ট্রান্সশিপমেন্ট সুবিধাও। নাদিম মারজান, সময় সংবাদ। দেশে ফিরলেন অনূর্ধ্ব 20 নারী ফুটবল দলের মেয়েরা। 2026 AFC নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। সোমবার রাত 1টার দিকে লাওস থেকে ঢাকায় পৌঁছান আফিদা শান্তিরা। অনূর্ধ্ব 20 এশিয়ান কাপ বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার ম্যাচটা অনেকাংশে বদলে দিয়েছে বাংলাদেশের নারী ফুটবলকে। বড় ব্যবধানে হারলেও সেই ম্যাচের শিক্ষা কাজে লাগবে আগামীতে। কিছু করতে পারছি, আমাদের ভালো লাগতেছে। আমরা যে টার্গেটটা নিয়ে গেছিলাম ওটা পূরণ করে আসতে পারছি, কোয়ালিফাই করতে পারছি। আমরা আমাদের নিজেদের জায়গাটা বুঝতে পারছি যে আমরা এখন কোথায় আছি। সাউথ কোরিয়ার সাথে যখন খেলছি তখন আমরা বুঝতে পারছি যে আমাদের কোন জায়গাগুলো দুর্বলতা আছে। এটা অবশ্যই আমাদের জন্য ভালো হবে জাপানে গিয়ে যদি আমরা ট্রেনিং করতে পারি। তো আমাদের সামনে যে খেলাগুলো আসতেছে থাইল্যান্ডে, তারপরে অস্ট্রেলিয়াতে, তো সেটার জন্য আমাদের খুবই কাজে দিবে। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।